কতটা আটা নেবো গোবর্দি? কটা রুটি করবে? নতুন করে জিজ্ঞাসা করার কি আছে? যা করিস তাই করবি। বা তুই যদি না খাস তাহলে সেই অনুযায়ী কম নিবি। শুধু শুধু খাবার নষ্ট করার তো কোনো মানে হয় না। আমি একবেলা না খেলে যদি সবটা মিটে যেত তাহলে তো কোনো কথাই হতো না। আসলে আমি ওই সোহাগ আর সঞ্চয়নের জন্য বলছিলাম। ওরা তো দুজনে বেরিয়েছে, ও বাড়ি যাবে নিশ্চয়ই, আর ও বাড়ি গেলে তো আর না খেয়ে ফিরবে না, সেই জন্যে। নতুন সুখী দম্পতিরা বেরোলে বাইরে থেকে খেয়েই আসে, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? হ্যাঁ ঠিকই বলেছ। আসলে আমাদের বাড়ির দম্পতিদের তো আর কপালে সুখ সয় না, না সেই জন্যে। কি বললি? না তুই আজকাল বড্ড বড় বড় কথা বলছিস, কিন্তু তোর কি ভয় ডর সব চলে গেছে নাকি? আর সুখ সয় না মানে কি বলতে চাইছিস তুই? সুখ সয় না নাকি তুই কারোর সুখ সহ্য করতে পারিস না? এই বিষ কি সত্যি সব জ্বালা যন্ত্রণা শেষ করবে, নাকি এই বিষে জ্বালা আরো বাড়বে? কিন্তু যদি না মরে তাহলে বিষে বিষে বিষক্ষয় হয়ে যাবে না তো? কিরে, তুই এখন এটা হাতে নিয়ে ঘুরছিস? তুই যে বলেছিলি এই বিষটা ওই মেয়েটার খাবারে মিশিয়ে দিবি। আমি বলেছিলাম ভাই, কিন্তু কাজটা আমি করতে পারিনি এখনো। পারিনি মানে কি? কেন? আরে তুই তো কনফিডেন্ট ছিলি, কনফিডেন্টলি বললি যে মেয়েটাকে মেরে দেবো, তারপর কি হলো? চুপ করে গেলি কেন? দাঁড়া না, সঠিক সময় আসুক, আমি ঠিক করে দেবো কাজটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই কত কাজ করবি আমার বোঝা হয়ে গেছে। শোন, তোর দৌড় না আমি খুব ভালো করে জানি। তোর খালি মুখেই বড় বড় কথা, কাজের বেলা কিচ্ছু নেই। বিয়ের পর তপুদাকে যেমন বিষ খাইয়ে মেরে ফেলার ভয় দেখাতি, তারপর দিয়েও ছিলি, ঠিক তেমনি ভাবে ওই মেয়েটাকেও। ভাই চুপ কর, তুই জানিস না দেওয়ালেরও কান আছে? এই কথাটা যদি ঘুণাক করেও কেউ জানতে পারে না, তাহলে কিন্তু তোর আর আমার কারোর রক্ষে নেই। ব্যাস হয়ে গেল, সব সাহস বেরিয়ে গেল। এই আমি না জানতাম তুই কিচ্ছু করতে পারবি না। তুই যদি না করতে পারিস আমায় বল, আমি করছি। দেখ ওটা দেখ। তুই শান্ত হতো, রাগের মাথায় তুই কিছু করিস না। ভাই তুই ভুলে যাস না, ওই সোহাগের কাকি কিন্তু পুলিশ। একবার যদি কিছু হয় না ওই মেয়েটার, আমাদের বাড়ি শুদ্ধ সবাইকে একবারে জেলে নিয়ে যাবে। আমি অত পরোয়া করি না। ওই মেয়েটাকে না আমি আর এক মুহূর্ত এই বাড়িতে সহ্য করতে পারছি না। ওর মায়ের জন্য তো এমনি আমার সবকিছু বরবাদ হয়ে গেছে। ওই মেয়েটা যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমার অসুবিধা আরো বাড়বে। আমি ওই মেয়েটাকে শেষ করব, ওকে অন্তত। ভাই শান্ত হ, আমি তোকে বলছি তুই একটু শান্ত হ। দেখ, তাড়াহুড়ো করে যদি কিছু করতে যাস তাহলে তোকে কিন্তু আমরা কেউ বাঁচাতে পারবো না। যাই হয়ে যাক, আমি আর বরদাস্ত করবো না ওই মেয়েকে। দে ওটা দে তো। এই না বলছি, ছাড় দে। ছাড়। এইবার দেখ আমি ওই মেয়েটাকে কি করে শেষ করি। ভাই ভাই দাঁড়া, ভাই পাগলামো করিস না, দাঁড়া একটু। দেখ তো বার করে বলছি, কিছু হয়ে গেলে তোকে কেউ বাঁচাতে পারবে না। ও একটা পাগল, আনসোশ্যাল, উন্মাদ। ওর মুখের কথার কোনো ঠিক ছিল না। ওকে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল। কেন? আপনি কেন এরকম বলছেন? কারণ ওর অ্যাক্টিভিটি সেরকম ছিল, আর মুখের কথার যাচ্ছে তাই অবস্থা। জানেন, একটা বেসিক সিভিক সেন্স বলে ওর কিছু ছিল না। ও যা খুশি তাই করবে, আর ওকে তা করতে দিতে হবে। সামান্য ঝামেলা হলে গায়ে গরম চা ছুঁড়ে মারতো, জানেন? তো আপনারা কখনো ওকে ডাক্তার দেখাননি? ডাক্তার? ওর মানসিকতায় সমস্যা ছিল, ও ছিল ক্রিমিনাল মাইন্ডেড। জানেন, ও কথায় কথায় বিষ খেয়ে দেওয়ার হুমকি দিত। একবার তো খাবারের মধ্যে বিষ মিশিয়েও দিয়েছিল। তারপর? তারপর আর কি,
ওই যে বললাম না পুরো পাগল, এক কথায় দু কথায় রাগের মাথায় ওই খাবার ও নিজেই খেয়ে নিয়েছিল। এই মরে কি সেই মরে অবস্থা। সেদিন যে ওকে আমি কি করে বাঁচিয়েছিলাম আমি জানি। তারপর সেখান থেকে ওকে বাড়িতে দিয়ে এসেছি, আর নিতে যাইনি, একবারে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছি। আচ্ছা, ও আপনার বাড়ির লোকেদের সাথে কেমন ব্যবহার করতো? হয়তো বর্দার বিয়েতে দেখেছে, কে কাকে কিভাবে চিনলো সেটা তো পয়েন্ট নয়। পয়েন্ট হলো তপুদা তোর সম্বন্ধে কি বলেছে ওই মিতুল লাহিড়িকে। ও তো মরে গেলেও আমার নামে কখনো ভালো কথা বলতেই পারবে না। যাকে ছাড় ভাই, এটা বলতো যে সোহাগের মা ওই অফিসে কি করে পৌঁছালো? বুঝতে পারছি না, তবে এটা খুব ভালো করে বুঝতে পারছি যে মিতুল লাহিড়ি নিজের হাতটা বড্ড বেশি বাড়িয়ে ফেলেছে। যে কোনো দিন তোর ঘাড় চেপে ধরবে, তুই ফাঁসলে আমিও ফাঁসবো, তারপর এক এক করে আমাদের সবাইকে সরিয়ে দিয়ে আমাদের বাড়িটা ওই লাহিড়ি বাড়ি হাতিয়ে নেবে। সেই জন্যই আমাদের ফ্যামিলির সমস্ত খুঁটিনাটি জানতে ওরা একেবারে তপেন্দু অবধি পৌঁছে গেছে। শুধু তপুর অফিসেই যায়নি ওরা, ওরা চন্দ্রানীর ব্যাপারে খবর নেওয়ার জন্য ওদের এলাকার থানাতেও গেছিল। চন্দ্রানীর পিস্তুত দিদি, চন্দ্রানীদির অসুস্থ হওয়া, আমাকে জেলে পাঠানো, এই সব কিছু করে কেউ তার নিজের পথে সমস্ত বাধা সরাতে চাইছে। গুগলিকে কোনো বড় বিপদে ফেলতে চাইছে। শোনো, তোমাদের দুজনের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাকে যতক্ষণ এখানে আটকে রাখা হবে আমার মেয়েটাকে দয়া করে একটু দেখে রেখো। তোমাকে কেউ আটকে রাখবে না, তোমার মেয়েকে তুমিই দেখবে। কেন এসব কথা বলছো? আরেকটা কথা, এই সব কিছু যেন গুগলি জানতে না পারে। হ্যাঁ, মনোরমাদি বলছিল ওর শরীর ভালো নেই, ওর মন ভালো নেই, তার মধ্যে ও যদি এই সব কিছু জানতে পারে ওর শরীরটা আরো খারাপ করবে, ও খুব ভয় পেয়ে যাবে। আচ্ছা একটা কথা যেন ওর কানে না যায়। মিতুল, ঠিক আছে আমি গুগলিকে বলবো না, কিন্তু ও ফোন করলে তখন কি বলবো? চলুন মিসেস লাহিড়ি, আপনাকে আমাদের সঙ্গে ইন্টারোগেশন রুমে যেতে হবে। আচ্ছা আমাদের একটু টাইম দিন। এক মিনিট, শুভ এদিকে ফোন তুললো? আরে ফোন করছি ধরছেই না, আমি বুঝতেই পারছি না কোথায় আছে, কি Try কর। দাঁড়া একবার ট্রাই করছি। একটু দাঁড়ান প্লিজ। ফোনটা ধরো অলকাপ। এদিকে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, আমি কিচ্ছু জানতে পারলাম না। ডক্টর, বলছি চন্দ্রানী চৌধুরী কেমন আছেন? ওনার সেন্স আছে? আমি এক্ষুনি ওনার সাথে একবার কথা বলবো। এখন সম্ভব নয়। এখন সম্ভব নয় বলে হবে না ডক্টর, ইটস আর্জেন্ট। আপনি প্লিজ কিছু একটা ব্যবস্থা করে দিন, ওনার সাথে কথা না বলে আমি যাব না। সে আপনি দেখা করতেই পারেন, কিন্তু উনি এখন কথা বলার মতন অবস্থাতেই নেই। উনি প্যারালাইজড হয়ে গেছেন। প্যারালাইজড হয়ে গেছেন? ইয়েস, বাট শি ইজ নাও আউট অফ ডেঞ্জার। এখন আর প্রাণের কোনো ভয় নেই। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। এ তো সমস্যা আরো বেড়ে গেল। চন্দ্রানী যদি কথা বলতে না পারে, যাও একটা আশার আলো দেখেছিলাম তাও নিভে গেল। তার মানে গুগলির অসুস্থতা আর চন্দ্রানীর অসুস্থ হওয়ার পেছনে কোনো না কোনো লিঙ্ক তো রয়েছে। এই দুটো ঘটনার পেছনে একজন মানুষ নেই তো, নাকি আলাদা আলাদা মানুষ? এই বাড়ির ভেতরে এত কিছু চলছিল, আমি কিছু টেরও পেলাম না। কি যে করি এখন? মা, ও মা, ও মা, মা তুমি ওঠো না মা। ও মা, মা তোমার যে এই অবস্থাটা করেছে না, তাকে পুলিশ শাস্তি দেবে মা। তুমি শুধু একবার নিজের মুখে সবটা বলো, একবার উঠে যাও। মা ওঠো না একবার। জানো ওরা না মিতুল আন্টিকে ধরে নিয়ে গেছে। আমি জানি মিতুল আন্টি কিছু করেনি, মিতুল আন্টির কোনো দোষ নেই মা। শ্রীতমা কি কিছু জানে? তাহলে নিজে থেকে কিছু বলছে না কেন? মিতুল আন্টিকে ভাসানো হচ্ছে। জানো তো, তুমি থাকলে সাহস পেতাম, আমার আজকে সাহস নেই।
আমি সবার সামনে দাঁড়িয়ে সবটা বলতে পারবো না, বললেও কেউ বিশ্বাস করবে না। তুমি ওঠো না, তোমাকে দরকার এখন। তুমি উঠে একবার সুস্থ হয়ে সবার সামনে সবটা বলো। মা, আমি জানি তুমি বুঝতে পেরেছিলে যে সব কিছুর পেছনে ওই বাড়িরই কেউ দায়ী। তাহলে কি চন্দ্রানীদের এই অবস্থার জন্য ওর বাড়ির লোকেরাই দায়ী? সেই কি গুগলিকে মারতে চায়? কিন্তু কে হতে পারে? তুমি শুধু একবার সুস্থ হয়ে বলো, কি গো বলো না। ও মা, কাকে ছেড়ে কাকে বাদ রাখবো? সুতীর্থ, মনোরমাদি, সুপ্রতীকদা, মঞ্জুষা, সবার কাছেই নিজের নিজের মোটিভ আছে। এরা কি চারজনেই একসাথেই প্ল্যানটা এঁটেছে, নাকি যে যার নিজের মতো করে ছক সাজাচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। নাকি এমন কেউ পুরো ব্যাপারটা করেছে যাকে প্রথম থেকে সন্দেহের মধ্যেই রাখিনি? ভাবতেই পারছি না যে এই বাড়ির মধ্যে কেউ এরকম কাজ করতে পারে। আচ্ছা, মিতুল কোথায়? ও ঠিক আছে তো? আমি একদম ঠিক আছি দাদা। সত্যের জয় সব জায়গায়, আর যেখানে আমার কাছে অলকার মতো একজন যা আছে, ভোলে বাবা মাথার উপর আছেন, সেখানে কার এত বড় সাহস বলুন তো, যে মিথ্যে অপরাধে আমাকে আটকে রাখতে পারবে? আমি জানতাম মিতুল তুমি কিছু করো না। সুব্রত দা, আমি জানি আপনার বাড়িতে আসাটা আপনি ভালোভাবে দেখেননি, আপনি আমায় বারণ করেছিলেন, তারপরেও আমি এসেছি। সত্যি বলতে আমার মেয়ের শরীরটা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। ও কেমন আছে, ওর অবস্থা কিরকম, চোখের দেখা যতক্ষণ দেখতে পাচ্ছি আমি ঠিক শান্তি পাচ্ছি না, জানেন তো। আমি বোন হয়ে আপনার কাছে অনুরোধ করছি দাদা, একবার আমার মেয়েটাকে একটু দেখতে দেবেন? আমি একবার দেখেই চলে যাব। ছি ছি মিতুল, তুমি আমায় এত বড় পাষণ্ড ভাবছো যে এইরকম একটা বিপদের সময় আমি তোমায় সোহাগের কাছে যেতে দেবো না? আরে বাবা, তোমার মেয়ে, তোমার 100 বার অধিকার আছে মেয়ের কাছে যাওয়ার। মিতুল, তোমাকে দেখলেই সোহাগ অর্ধেক সুস্থ হয়ে যাবে। আর মিতুল, মিতুল একটা ব্যাপার মাথায় রেখো, বাড়িতে এত কিছু ঘটে গেছে, সোহাগ কিন্তু কিছু জানে না। আর একটা কথা মিতুল, মানে হসপিটালে যা কিছু ঘটলো, ঠাকুর তোমার সঙ্গে যা ব্যবহার করলো, আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। এভাবে কেন বলছো মনোরমাদি? দেখো, আমি খুব ভালো করে বুঝতে পারছি সুপ্রতীক বাবুর মনের অবস্থা এখন ঠিক নেই। স্বাভাবিকভাবেই ওনার স্ত্রী হাসপাতালে জীবন মৃত্যুর লড়াই লড়ছে, কার মাথা ঠিক থাকে বলো তো? আমি কিছু মনে করিনি, কিন্তু সুপ্রতীক বাবু এখন কোথায় আছেন? এই দেখো না, আমাদের এই কাজের মেয়েটা না হাতে পায়ে একদম লক্ষ্মী। নিঘাত বাসন মাজার সময় কাঁচের গ্লাস ভেঙেছে, ভেঙে এখন চুপ করে আছে। এই কারণে আমি ওর হাতে কোনো কাঁচের বাসন মাজতে দিই না। এখন যত দোষ আমার না, যত দোষ নন্দ ঘোষ। আমি কোনো গেলাস টেলাস ভাঙিনি। আর তোমরা যা মানুষ, আমি যদি গেলাস টেলাস ভাঙতাম তাহলে কি আমাকে ছেড়ে দিতে নাকি? আগে যারা কোনোদিন ভাঙিসনি এমন বলছিস? হ্যাঁ, কিন্তু এখন কোনো গেলাস ভাঙিনি। জায়গার জিনিস জায়গায় রাখতে ভুলে যাস, আর এর বেলায় তোর ঠিক মনে আছে না গো অলকা, ওই ভেঙেছে। ঠিক আছে, আপনাদের কারোর যখন কিচ্ছু মনে পড়ছে না, সবার মনের মধ্যে যখন এতই কনফিউশন, তখন আমি নিজে এর উত্তর বের করব। এই সমস্ত বাসনপত্র আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, এগুলো পরীক্ষা করা হবে, আর তারপরেই বোঝা যাবে যে চন্দ্রানীর এই অবস্থার জন্য কে দায়ী। আজ নয়তো কাল দোষী ঠিকই ধরা পড়বে, সে যতই নিজেকে আড়াল করার চেষ্টা করুক না কেন, আমি ঠিকই খুঁজে বের করব।
নিয়ে এসো এগুলো। সঞ্চয়ন কাকুমণিকে কিসের টাকা দিল? কিছু গন্ডগোল আছে মনে হচ্ছে। আর ওরকম ভাবে সবার থেকে লুকিয়েই বা দিল কেন? তোমার তো একেবারে দেখছি পুরো কথা বন্ধ হয়ে গেল। এই যে তোমার মা আর কাকি এত এত পুলিশ নিয়ে এলো আমাদের বাড়িতে, আমাদের বিরুদ্ধে নাকি এত প্রমাণ বের করবে, কই কিছুই তো করতে পারলো না। আর করবেই বা কি করে? আমরা তো সত্যি কিছু করিনি। আসল ব্যাপারটা কি জানো, তুমি আসলে অসুস্থ, রুগ্ন। আরে তোমার সত্যি নিশ্চয়ই কোনো রোগ আছে জানো, আর তোমার বাড়ির লোক সেটা লুকিয়ে তোমাকে আমার ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমার বাড়ির লোক কিচ্ছু লুকোয়নি, আমার কোনো রোগ নেই, আমি একদমই রুগ্ন নই। মিথ্যা কথা বলছো তুমি, নিজেও একজন মিথ্যুক আর তোমাদের বাড়ির সবাই মিথ্যুক। মুখ সামলে কথা বলো মঞ্জুদি। চোরের মায়ের আবার বড় গলা। খুব শিগগিরই তোমাদের এই মিথ্যেগুলো সবার সামনে চলে আসবে, সবাই না জেনে যাবে তোমাদের এই আসল চেহারাটা, যে তোমার যে শরীর খারাপ তার জন্য অ্যাটলিস্ট আমরা কেউ দায়ী নই। সোহাগ, আরে সোহাগ মা, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? কে আছে ওখানে? সোহাগ মা, কে ছিল জানলে? কোথায় মা? কেউই তো ছিল না। না, কাউকে যেন দেখলাম মনে হলো। না না মা, কেউই নেই, আপনি ভুল দেখেছেন। এতটা ভুল দেখলাম? কেউ তো কোথাও নেই। তা তুমি জানলার ধারে দাঁড়িয়ে কি করছিলে? আমি খাচ্ছিলাম। জানলার ধারে দাঁড়িয়ে কি খাচ্ছিলে তুমি? আমি না ওই ডাঁটার ছিবড়েগুলো ফেলছিলাম। ও, এ নাও জলটা ধরো, খেয়ে নাও তুমি, আমি আসছি। ভোলে বাবা, আমার মেয়েটার কোনো বিপদ হতে দিও না ভোলে বাবা। দেখে রেখো, আমার গুগলিটাকে দেখে রেখো। কিছুই বুঝতে পারছি না ভোলে বাবা, কার উপর বিশ্বাস করব এ বাড়িতে? একবার এক একটা মানুষের উপর বিশ্বাস করছি, আর সেই বিশ্বাসগুলো এক এক করে ভাঙছে। পর মুহূর্তে ওই মানুষটাকে নিয়েই সবচেয়ে বেশি সন্দেহ হচ্ছে। কারা করছে এটা? আমার বিয়ের পর থেকেই কি এই বাড়িতে এমন হলো, নাকি আগেও এমনটাই হতো? এ বাড়ির কেউই হয়তো ভরসার মানুষ নয়। আমরাই প্রথমে বুঝিনি, এখন ভরসা করে বুঝতে পারছি। সোহাগ, সোহাগ, দুপুরের ওষুধগুলো খাওনি তো? হ্যাঁ, আচ্ছা এরকম করলে চলবে? সুস্থ হতে হবে তো। তুমি এক্ষুনি ওষুধগুলো খাও, আমাকে নিচে চেম্বারে যেতে হবে। না, তার আগে তুমি আমার প্রশ্নের উত্তর দিয়ে যাবে। কি প্রশ্ন সোহাগ? কিছু কি হয়েছে আবার? কাকুমণিকে তুমি কিসের টাকা দিলে? আমাকে কিছু লুকোনোর চেষ্টা করো না সঞ্জয়। অন্য কেউ সেটা খেয়াল না করলেও আমি কিন্তু দেখেছি সকালে ওটা কি হয়েছে। তুমি কিসের টাকা দিলে কাকুমণিকে, আর ওইভাবে লুকিয়েই বা দিলে কেন? আরে টাকা মানে না, আমি আর বসে থাকতে পারছি না।
দেখলে তো, দেখলে তোমার আবার ব্যথা লাগলো। বসো। বসে থাকতে পারছি না গলি দিদি। গুগলি কেমন আছে, কি অবস্থা আমি কিচ্ছু জানতে পারছি না, না দেখতে পাচ্ছি মেয়েটাকে। আমি একবার না। মিতুল কেন এরকম করছো? তুই বুঝতে পারছো না? গুগলি যদি জ্ঞান ফেরে ওরা আমাদের খবর দেবে, এমনি ঢুকতে দেবে না এখন। চলো না যাই, একবার ওদেরকে একটু অনুরোধ করি। আমার মনে হয় ওরা যদি রিকোয়েস্ট করি ওরা নিশ্চয়ই আমাদের কথা শুনবে। একবার মেয়েটাকে দেখতে তো পাবো। মিতুল, একটু তো সময় লাগবে বলো, অতগুলো টেস্ট করবে, তারপরে তো ট্রিটমেন্ট হবে। টেস্ট করতে তো মিনিমাম কিছু সময় লাগে। এই সময়টাই তো আমি নষ্ট করতে পারছি না। আমার এখন এক একটা মুহূর্ত এক একটা ঘন্টার মতো মনে হচ্ছে। আমি মেয়েটাকে দেখতে পর্যন্ত পাচ্ছি না। বুঝতে পারছো আমার কথাটা? ঠিক আছে, তোমাকে আর অপেক্ষা করতে হবে না। তুমি এমনিও বসে বসে টেনশন করছো। চলো এমার্জেন্সিতে যাবে। আমি এমার্জেন্সিতে কি করব? দেখতে পাচ্ছ না তোমার পা দিয়ে এখনো রক্ত বেরোচ্ছে, কতটা কেটে গেছে। ড্রেসিং করতে হবে তো। চলো। বলি দিদি আমি কোথাও যেতে পারবো না এখন, যতক্ষণ না গুগলির জ্ঞান ফিরছে আমি কোথাও যাব না বললাম তো। বলি একদম ঠিক কথা বলছে। যাও শীঘ্রই গিয়ে ড্রেসিংটা করে এসো। এটা যদি বাড়াবাড়ি হয় না তবে তোমাকে সহ্য করে নেব। মিতুল চল। বলছি তো আমার কিচ্ছু হবে না। তোমরা কেন আমার কথা বুঝতে পারছো না বলো তো? আমি সহ্য করে নেব, কিন্তু গুগলি যতক্ষণ না জ্ঞান ফিরছে আমি এখান থেকে কোথাও যাব না। বাবা তুমি আমার মেয়েটাকে শুধু সুস্থ করে দাও। করছো বলো তো তোমরা? বলছি তো বারবার আমার একদম ঠিক আছে পা, আমি একদম ঠিক আছি। পরে ব্যান্ডেজ করে নিতাম না হয়? না মিতুল, এক্ষুনি ব্যান্ডেজ করতে হবে। তুমি দেখতে পাচ্ছ কত রক্ত বেরোচ্ছে। যদি জায়গাটা ড্রেসিং না করি তাহলে সেপটিক হয়ে যাবে তো। দাদা ভাই তুই ওকে এখানে বসো তো, আমি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসি। বসো বসো বসো। শোনো, তুমি শোনো, অন্তত আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছে। দেখো দেখো এই দাঁড়াতেও পাচ্ছি, আমি হাঁটতেও পাচ্ছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। গুগলি টুকলি একা রয়েছে, তুমি বুঝতে পারছো আমার কথা? ওর হয়তো জ্ঞান ফিরলে আগে আমাকে খুঁজবে। যেটা দাও না একবার ওর কাছে। মিতুল, তার জন্য সঞ্চয়ন আছে, ডাক্তার আছে, ওর জ্ঞান ফিরলে আমাদের জানাবে। তুমি চুপচাপ বসো এখানে, বসো। চল দেখি কি হয়েছে। ডাক্তারবাবু বলছি পরে দেখলে হয় না? আমার মেয়ে না ওদিকে, আমি যদি পরে এসে এই ব্যান্ডেজটা করিনি তাহলে। বসুন বসুন, দেখি পাটা তুলুন। বসো। এটা ড্রেসিং না করে ছাড়া যাবে না। বাড়ির ওখানে কেউ নেই, কিন্তু মেয়েটা একা রয়েছে আমার। তোমরা কেউ বুঝতে পারছো না আমার কথা। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি আকলি যাচ্ছি ওখানে। তাহলে তাড়াতাড়ি যাও না, কেন দাঁড়িয়ে রয়েছো? জ্ঞান ফিরলো কিনা কিছুই তো বুঝতে পারছি না আমি। তুমি কেন চিন্তা করছো? বললাম তো আমি যাচ্ছি। চল। কি করে হতে পারে এটা? কোনো হিসেবে তো মিলছে না। যে মানুষটা গুগলিকে এত ভালোবাসে সে তো গুগলির কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু তাহলে চন্দ্রানীদিকে বিষ দেওয়া ওই গ্লাসটা গুগলির জানলার বাইরে এলো কিভাবে? তুমি তো সকাল থেকে দৌড়দৌড়ি করছো, নিশ্চয়ই খাওয়া দাওয়া করোনি। যাও কি ক্যান্টিনে কিছু খেয়ে নাও। না না, আমি কিছু খাবো না, আমি এখানেই থাকবো। সোহাগের যতক্ষণ না জ্ঞান আসছে, ও যতক্ষণ না কিছু খাচ্ছে, আমিও কিছু খাবো না। সঞ্চয় নিজের কাকিকে বিষ দেবে? না না, যে মানুষকে বাঁচানোর জন্য নিজের বিপদেও তোয়াক্কা করে না, সে কোনোদিনও কোনো মানুষের প্রাণ নেবে না। তাহলে কি ওকে দিয়ে ওর অজান্তেই কেউ কাজটা করিয়েছে? কে করতে পারে এরকম? সঞ্জয় তুই এভাবে ভেঙে পড়িস না, গুগলি ঠিক হয়ে যাবে। তুই ভেঙে পড়লে কি করে চলবে বলতো? দিদিভাই, কাল গুগলি জানলার বাইরে যে কাঁচে তোমার পা কেটেছিল, সেটা আসলে ওই 6টা গ্লাসের সেটের মিসিং গ্লাসটাই ছিল দিদিভাই। ভাগ্য ভালো যে তুমি ওই ভাঙা গ্লাসের সামনের অংশতে পা দিয়েছিলে, কারণ নিচের অংশে একেবারে তলানিতে ওই ওষুধটা পড়েছিল, যেটা চন্দ্রানীর পেটে পাওয়া গেছিল দিদি। আমার গুগলির প্রাণ নিতে চাই ওই বাড়ির লোক। আড়ালে থেকে কি করছে এই কাজগুলো? কে করছে? কি করে ভাঙলো? তোমার হাতে লাগেনি তো? এই তুমি ছাড়ো তো। আমার মেয়েটা এত কষ্ট করে বানিয়েছিল, সবটা নষ্ট করে দিতে হবে। আমি এখানে গয়নাগুলো খুলে রেখে ফ্রেশ হতে গেছিলাম, এসে দেখছি ভারী গয়নাগুলোই নেই এখানে।
যদি তুমি এতটাই ননির পুতুল হও তাহলে বেরিয়ে যাও এই বাড়ি থেকে, কেউ আটকাবে না তোমাকে। যাও, বেরিয়ে যাও। কি হয়েছে বলবি তো আমাকে? খাবি একটু একটু জল খাবি? গুগলি বলে বাবা, আমার গুগলিকে রক্ষা করো। তোমার কাছে আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাইছি আমি, ওর যেন কোনো ক্ষতি না হয়। আমার গুগলিকে বাঁচিয়ে দাও বলে বাবা। সোহাগ, গুগলি, 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 জানতাম গুগলি বলে বাবা আমার প্রার্থনা শুনবেনি, তোকে আমার কাছে ফিরিয়ে দেবেন মা। আমি নিজে কোনোদিন এসবে বিশ্বাস করতাম না, কিন্তু আজ নিজের চোখের সামনে দেখলাম যে প্রার্থনার জোর কত। আমি সবাই